মোহাম্মদ ইউনূসের জন্য এবার এক বিশাল ধাক্কা এসেছে। কারণ রিপোর্ট অনুযায়ী আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে এবার মোহাম্মদ ইউনূসের মেয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হতে চলেছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই শেখ হাসিনার চলে যাওয়াটা যেমন আপনার একটি অবিশ্বাস্যকর দৃশ্য ছিল, ঠিক তেমনি শেখ হাসিনার ফিরে আসাটাও কিন্তু অনেকটা অবিশ্বাস্য মনে হবে আপনার কাছে। আমি কেন বললাম এই কথাটি, এই কথাগুলোর মর্ম যদি বুঝতে হয় তাহলে সেটি শেখ হাসিনার বাণী থেকেই। ইউনূসের এই অবৈধ সরকার, এই সরকারকে চলে যেতে হবে এবং একটি তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন হতে হবে। তো অনেকেই প্রশ্ন করেছেন যে আমি তো এতদিন তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে ছিলাম। সার্জিস কেন জুলাই বিপ্লব ফাউন্ডেশন ছেড়েছে জানেন? ফাউন্ডেশনে যে 100 কোটি টাকা বরাদ্দ ছিল, এই 100 কোটি টাকা খাওয়া শেষ হয়ে গিয়েছে। জাতীয় নাগরিক কমিটি একদিন ধ্বংস হয়ে যাবে, লিখে দিলাম। সার্জিস, হাসনাত, এদেরকে যতদিন আপনারা এবার কি তাহলে চাপে পড়ে সহ্য করতে না পেরে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। শেখ হাসিনা আমলের সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে সব চাঞ্চল্যের ঘটনা ঘটে। তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। তো স্বাগতম বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলে। আমি অনুপ বিশ্বাস। বন্ধুরা, একটি অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ ঘটনা সামনে এসেছে। বন্ধুরা, মোহাম্মদ ইউনূসের জন্য এবার এক বিশাল ধাক্কা এসেছে। কারণ রিপোর্ট অনুযায়ী আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে এবার মোহাম্মদ ইউনূসের মেয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হতে চলেছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই খবরটি গতকাল রাতেই সামনে এসেছে। ব্যাড নিউজ ফর বাংলাদেশ ইন্টারিম পিএম ইউনূস, মানে বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূসের জন্য দুঃসংবাদ। কারণ তার মেয়ে এখন আমেরিকা প্রশাসনের নজরে চলে এসেছে এবং তার বিরুদ্ধে তদন্ত শুরুর প্রক্রিয়া শুরু হতে চলেছে। বন্ধুরা, এখানে রিপোর্ট অনুযায়ী এমনটাও বলা হচ্ছে যে এই ঘটনার পিছনে কোথাও না কোথাও ডাইরেক্ট ইনডাইরেক্ট কোথাও না কোথাও শেখ হাসিনার একটি গোপন ভূমিকা রয়েছে। টিট ফর ট্যাট। কারণ আপনাদেরকে এখানে একটু মনে করিয়ে দিই, যেই কদিন আগেই শেখ হাসিনার ভগ্নী টিউলিপ সিদ্দিকী, যিনি যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ছিলেন, তাকে তার পদ থেকে সরে যেতে হয়েছিল। কারণ আমাদের বাংলাদেশের ইউনূস সরকার তার বিরুদ্ধে একটি কথিত ক্রিমিনাল মামলা দায়ের করেছিল, যার ভিত্তিতে তিনি অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিল। তাই এখন বলা হচ্ছে যে এই ঘটনার প্রতিশোধ নিতেই শেখ হাসিনা হয়তো মোহাম্মদ ইউনূসের পরিবারের সদস্যদের এখন বেছে বেছে টার্গেট করা শুরু করেছে। তাহলে আসুন আর দেরি কেন, আমরা এই পুরো ঘটনাটা একটু বাংলা ভাষায় বিশ্লেষণ করে দেখি যে কেন মোহাম্মদ ইউনূসের মেয়েকে এখন টার্গেট করা হচ্ছে, কি এর কারণ এবং এটি কিভাবে মোহাম্মদ ইউনূসের জন্য একটি বড় ঝটকা হতে চলেছে। অলরাইট, যদি এখন আমরা সরাসরি খবরের দিকে চলে আসি তাহলে বন্ধুরা এখানে বলতেই হচ্ছে যে আসলেই মোহাম্মদ ইউনূস এবং তার মেয়েকে কেন টার্গেট করা হচ্ছে সেটা বুঝতে হলে আমাদেরকে একটু পিছনের প্রেক্ষাপট সম্পর্কে জানতে হবে। যদি আমরা মোহাম্মদ ইউনূসের সম্পর্কের দিকে নজর দিই তাহলে সেখানে দেখা যায় যে তার সম্পর্ক বিশেষত আমেরিকায় হিলারি ক্লিনটনের সঙ্গে অত্যন্ত গভীর এবং দীর্ঘদিনের। আপনারা এখানে দেখুন 2009 থেকে 2013 সালের মধ্যে যখন বারাক ওবামার সরকার আমেরিকায় ক্ষমতায় ছিল, তখন হিলারি ক্লিনটন সেখানে ফরেন সেক্রেটারি বা সেক্রেটারি অফ স্টেট ছিলেন। এখন সেই সময় থেকেই তাদের পারিবারিক সম্পর্ক নিয়ে খবর সামনে আসতে থাকে। বলা হয় যে হিলারি ক্লিনটন তখন সেক্রেটারি অফ স্টেট হিসাবে মোহাম্মদ ইউনূসের জন্য একাধিক ঋণ এবং অনুমোদন করেছিলেন। এছাড়াও হিলারি ক্লিনটন এবং মোহাম্মদ ইউনূসের এই সম্পর্ক 2016 সালে যখন হিলারি ক্লিনটন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তখন আরও বেশি প্রকাশ্যে উঠে আসে। সেই সময় মোহাম্মদ ইউনূস হিলারি ক্লিনটন ফাউন্ডেশনকে $3 লাখ অর্থাৎ আনুমানিক প্রায় 2.5 কোটি টাকার সমপরিমাণ একটি ডোনেশন দিয়েছিলেন। আর এটি তিনি সরাসরি হিলারি ক্লিনটনের নির্বাচনী সমর্থনেই দিয়েছিলেন।
এখন এই প্রেক্ষাপটটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই স্পষ্ট হয়ে যায় যে কেন আজ মোহাম্মদ ইউনূস ও তার পরিবারকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এখন এখানে একটি বিষয় পুরোপুরি পরিষ্কার, মোহাম্মদ ইউনূস একসময় ব্যাপক পরিমাণে হিলারি ক্লিন্টনের প্রতি সমর্থন দেখিয়েছেন এবং একই সঙ্গে উল্টো দিকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক পরিমাণ অবস্থান নিয়েছেন। এমনকি মোহাম্মদ ইউনূস যে পরিমাণ অর্থ হিলারি ক্লিন্টনকে দান করেছিলেন, তার বিনিময়ে হিলারি ক্লিন্টন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি তারা ক্ষমতায় আসেন তাহলে তারা আওয়ামী লীগকে অবশ্যই বাংলাদেশের ক্ষমতা থেকে সরিয়ে দেবেন। এছাড়াও তারা বিশ্ব ব্যাংকের কর্মকর্তাদের বলবেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, আর যদি মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা আর্থিক অপরাধের কোনো অভিযোগ থাকে তাহলে সেগুলোও মুছে ফেলা হবে। অর্থাৎ খুব সহজ সরল করে বললে হিলারি ক্লিন্টন তখন বলেছিলেন যে তারা মোহাম্মদ ইউনূসকে রক্ষা করবে এবং শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে, পাশাপাশি শেখ হাসিনা যেন কোনোভাবেই সাহায্য না পায় সেটাও তারা নিশ্চিত করবে। কিন্তু আমরা সবাই জানি যে সেই নির্বাচনে মানে 2016 সালে ডোনাল্ড ট্রাম্পের জয় হয়েছিল এবং হিলারি ক্লিন্টনের পরাজয় হয়েছিল। আর সেই সময় 2016 সালে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরে মোহাম্মদ ইউনূস কি বক্তব্য দিয়েছিল সেটা একটু দেখুন এখানে। এক কথায় তিনি তখন প্রচণ্ড ভীতু হয়ে পড়েছিলেন। তিনি তার বিবৃতিতে বলেছিলেন যে ট্রাম্পের জয় আমাদের এত বড় ধাক্কা দিয়েছে যে আমি কথা বলতেও পারছি না। তিনি এখানে আরও বলেছিলেন, আমি প্রায় কথা বলতে পারছিলাম না, আমার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে। তখন তিনি এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে এটি তাদের জন্য এক বিশাল বড় বিপর্যয়, কারণ তাদের আশা ছিল হিলারি ক্লিন্টনের জয়ের মাধ্যমে তারা বাংলাদেশে নিজেদের স্বার্থ সিদ্ধির সুযোগ তৈরি করতে পারবেন এবং সেই সঙ্গে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারবেন। তবে ভাগ্যের জোরে সেবার তারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পারেনি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই 2024 সালে অত্যন্ত পরিকল্পিতভাবে ম্যাটুকুলাস পরিকল্পনা এবং ষড়যন্ত্রের মাধ্যমে তারা এবার অবশেষে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে সক্ষম হয়েছে। কিন্তু বন্ধুরা, আজ গল্প সম্পূর্ণভাবে বদলে গেছে। আজ আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় ফিরে এসেছে, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেছে এবং এখন ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ ইউনূসকে টার্গেট করার জন্য তার মেয়ে মনিকা ইউনূসকে প্রথমে বেছে নিয়েছেন। বন্ধুরা, এখানে রিপোর্ট অনুযায়ী মনিকা ইউনূস, যিনি পেশাগতভাবে একজন সঙ্গীত শিল্পী, একজন অপেরা গায়িকা, তবে এর আগে যখন জো বাইডেনের সরকার ছিল তখন মনিকা ইউনূসকে বাইডেন প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয়েছিল। হ্যাঁ, যদিও তাকে কোনো মন্ত্রী পদ বা সরকারি পদ দেওয়া হয়নি, কিন্তু পুরো প্রশাসনে কোথাও না কোথাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন এই মনিকা ইউনূস। আর এই কারণেই আজকের তারিখে ডোনাল্ড ট্রাম্প মনিকা ইউনূসকেও ইচ্ছাকৃতভাবে টার্গেট করছেন। আপনারা এখানে দেখুন, রিপোর্ট অনুযায়ী মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনেকগুলো তদন্ত শুরু হতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের দিক থেকে এখন নানা রকম প্রশ্ন উঠছে, ঠিক কোন ভিত্তিতে আমেরিকা তাকে অর্থ দিয়েছিল, কোন ভিত্তিতে হিলারি ক্লিন্টন তাকে অর্থ দিয়েছিল, এবং এখন বলা হচ্ছে যে এই নতুন তদন্তগুলো ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে তার মেয়ে মনিকা ইউনূসের বিরুদ্ধেও শুরু হতে যাচ্ছে। এখানে আরও একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই আলোচনাগুলো কোনো সাধারণ কথা নয়। যেদিন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিয়াল রেসে তার বিজয় ঘোষণা করেছিল সেদিনই তিনি মোহাম্মদ ইউনূসের সাথে নয় বরং শেখ হাসিনার সাথে কথা বলেছিলেন। ফোন কলে তিনি এক ধরনের বার্তা দিয়েছিলেন যে তার কাছে শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার দৃষ্টিতে শেখ হাসিনার সরকারই বাংলাদেশের বৈধ সরকার। আপনারা এখানে দেখুন খবরটি, এই খবরটি 7ই নভেম্বর 2024 সালের, যেদিন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হয়েছিলেন ওই একই দিনে তিনি শেখ হাসিনার সাথে কথা বলেছিলেন। এখন যদি আমরা সামগ্রিকভাবে মোহাম্মদ ইউনূস এবং তার দলের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলি তাহলে দেখা যাচ্ছে
যে তাদের অবস্থা এখন খুব একটা ভালো নয়। এর আগে জো বাইডেন এবং আমেরিকার পক্ষ থেকে ইউনুসকে পুরোপুরি সমর্থন দেওয়া হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি পুরোটাই উল্টে গেছে। আমেরিকায় এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায়, যিনি ইউনুস বিরোধী হিসাবে পরিচিত, আর এই সুযোগটি কাজে লাগিয়ে আওয়ামী লীগ এখন ইউনুস সরকারকে তার পদ থেকে সরানোর জন্য আন্দোলন শুরু করেছে। দেশীয় পর্যায়ে যদি বলি তাহলে দেখা যাচ্ছে যেসব নেতা এতদিন বাংলাদেশে একটি নীরব ভূমিকা পালন করছিলেন, তারা এখন ধীরে ধীরে ইউনুস সরকারের বিরুদ্ধে একটু একটু করে সরব হতে শুরু করেছে। ওদিকে আন্তর্জাতিক ক্ষেত্রেও আওয়ামী লীগের অনেক সদস্য ইউরোপে, বিশেষ করে আপনার বেলজিয়ামে গিয়ে একটি নতুন সংগঠন প্রতিষ্ঠা করেছে তারা, যার নাম অল ইউরোপিয়ান আওয়ামী লীগ। তারা সেখান থেকেই ইউনুস সরকারের প্রকৃত চেহারা বিশ্ববাসীর কাছে উন্মোচন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং এখন সব মিলিয়ে এখন এটা বলতেই হচ্ছে যে দিনে দিনে মোহাম্মদ ইউনুসের জন্য সমস্যাগুলো কমছে না, বরং আরও বাড়ছে। বন্ধুরা, মনে করুন সেই সময়ের কথা যখন হিলারি ক্লিন্টন যেভাবে শেখ হাসিনাকে হুমকি দিয়েছিল, তাকে ভয় দেখিয়ে বলেছিল যে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বিশ্বব্যাংকের ঋণ বন্ধ করে দেওয়া হবে এবং আরও নানা রকম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম চাপ সৃষ্টি করা হবে বলেছিল। কিন্তু আজ সেই পরিস্থিতি যেন উল্টে গেছে। এখন ধারণা করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ওই একই ধরনের পদক্ষেপ এবার মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে নিতে চলেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপট একটু জরুরি, তুলে ধরাটা জরুরি। বন্ধুরা, এটি সরাসরি খবরের শিরোনামে এসেছিল যে হিলারি ক্লিন্টন মোহাম্মদ ইউনুসের পক্ষ নিয়ে সরাসরি বাংলাদেশ এবং শেখ হাসিনাকে হুমকি দিয়েছিল। যখন বারাক ওবামার সরকার ছিল সেই সময়ে হিলারি ক্লিন্টন কি বলেছিল তা এখানে একটু দেখুন। তখন হিলারি ক্লিন্টন বলেছিলেন, বিশ্বব্যাংক যে পদ্মা সেতু প্রকল্পের জন্য বাংলাদেশকে $1.2 বিলিয়ন ঋণ দিয়েছে তা আমরা প্রত্যাহার করে নেব। তিনি আরও বলেছিলেন, আমরা FBI এবং CIA এর মাধ্যমে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করব। সেই সময় এই ধরনের ব্ল্যাকমেলিং শেখ হাসিনার বিরুদ্ধে হিলারি ক্লিন্টন করেছিলেন। কিন্তু এখন পরিস্থিতি উল্টে পাল্টে একেবারে ফুটবল হয়ে গেছে। বন্ধুরা, একই ধরনের কাজ যা আগে হিলারি ক্লিন্টন করেছিলেন, এখন ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে করতে চলেছে। আর এখন খেলাটা প্রথম শুরু হচ্ছে তার মেয়েকে দিয়ে। এখন দেখা যাক সামনে এই বিষয়ে আর কি নতুন ডেভেলপমেন্ট আসলেই আমি সাথে সাথে সার্জিস কেন জুলাই বিপ্লব ফাউন্ডেশন ছেড়েছে জানেন? ফাউন্ডেশনের যে 100 কোটি টাকা বরাদ্দ ছিল, এই 100 কোটি টাকা খাওয়া শেষ হয়ে গিয়েছে। জাতীয় নাগরিক কমিটি একদিন ধ্বংস হয়ে যাবে, লিখে দিলাম। সার্জিস, হাসনাত, এদেরকে যতদিন আপনারা বুকে আগলে রাখবেন ততদিন ভারতের পেটে যাবে। ভারতের পেট থেকে যদি আপনারা বেরিয়ে আসতে চান তাহলে অচিরেই কমিটি থেকে বহিষ্কার করে পদবঞ্চিত ওদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে ওদেরকে আখ্যায়িত করে জুলাই বিপ্লব ধারক ও বাহক না বলে ওদেরকে ডিক্লারেশন দিতে হবে। আমি যখন সার্জিসকে নিয়ে কথা বলছিলাম, আমার দেশের বিপ্লবী ভাইয়েরা আমাকে আঙ্গুল তুলিয়ে বলেছিলেন, তুমি ভাই শেখ হাসিনার দালাল হয়ে গিয়েছ, কিংবা ময়ূকের মতো তুমি চেটাং চেটাং করছো। আপনারা খুব সম্প্রতি সময়ে আপনারা দেখতে পাচ্ছেন সার্জিস কি করেছে। সার্জিস যে বাটপার, গোগরা সাপ, আমি স্পষ্টভাবে বলেছিলাম, আপনারা আমার কথা বিশ্বাস করতে চান নাই। সার্জিস কেন জুলাই বিপ্লব ফাউন্ডেশন ছেড়েছে জানেন? আপনারা জানেন জুলাই বিপ্লব ফাউন্ডেশন এই জন্য ছেড়েছে, জুলাই ফাউন্ডেশনের যে 100 কোটি টাকা বরাদ্দ ছিল, 100 কোটি টাকা খাওয়া শেষ হয়ে গিয়েছে। 100 কোটি টাকা যখন যেখানে নেয় টাকা শেষ হয়ে গেছে, ওই জায়গায় সে কেন থাকবে রে ভাই? আপনারা একটু বলেন, কেন থাকবে সে জুলাই ফাউন্ডেশনে? এখন তার দরকার জুলাই ফাউন্ডেশনের মতো আরেকটা ফাউন্ডেশন তৈরি করে টাকা খাওয়ার জন্য আরেকটা রাস্তা তৈরি করা। ওই রাস্তা তৈরি করার জন্য সার্জিস জুলাই ফাউন্ডেশন ছেড়েছে। আপনারা অনেকে বলেন সে, আমি কি বলতাম, সার্জিস গোগরা সাবরে ভাই, তার 20 দাঁত ভেঙে ফেলতে হবে। তাকে জাতীয় নাগরিক কমিটিতে আশ্রয় দিয়েছে। জাতীয় নাগরিক কমিটি একদিন ধ্বংস হয়ে যাবে, লিখে দিলাম। আমি বলে দিলাম, সার্জিস, হাসনাত কিংবা এরকম 5-8 দালালদেরকে, শেখ হাসিনাকে আম্মা ডাকার লোকদেরকে যদি আপনারা জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করতে না পারেন, আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। আরো বলছি, আপনার এই যে বাম ডাম, আমি কিছু লোকের কথা বলছি, নাসিরউদ্দিন পাটোয়ারির মতো লোকদেরকে, ওমামা ফাতেমা
মতো লোকদেরকে যদি আপনারা জাতীয় নাগরিক কমিটিতে রাখেন, আপনাদের নাগরিক কমিটি থাকবে না। আপনাদের জাতীয় নাগরিক কমিটির গ্রহণযোগ্যতা দিন যত যাচ্ছে ততদিন কমে যাচ্ছে। আমার স্পষ্ট কথা, আপনাদের জাতীয় নাগরিক কমিটিতে কি এমন আছে, বৈষম্য বিরোধীতে এমন কি আছে যারা কিনা ছাত্র দল থেকে, শিবির থেকে কিংবা অন্যান্য ছোট ছোট দল থেকে দল ছেড়ে দিয়ে বৈষম্য বিরোধীতে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, মারামারি করছে? কি মধু আছে বলেন? এটা কি ইন্ডিয়া পাঠিয়েছে মধু, নাকি শেখ হাসিনা পাঠিয়েছে মধু? ওই মধু খাওয়ার জন্য সবাই মারামারি করছে। আমি বলি, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এক সময় মারামারি করত টেন্ডারবাজি করার জন্য, লাগেজ এবং পথ বাণিজ্য করার জন্য, যাতে করে ওই পথ বাণিজ্যের মাধ্যমে পটে গেলে ওরা কোটি কোটি টাকা হাতিয়ে নিতে পারে। ঠিক তেমনি বৈষম্য বিরোধী বলেন, জাতীয় নাগরিক কমিটি বলেন, এই কমিটিতে তারা এই জন্যই যেতে যাচ্ছে, এই জন্যই মারামারি করছে। ওখানে গেলে ওরা প্রচুর পরিমাণে পথ বাণিজ্য করা যাবে, ওরা লাগেজ বাণিজ্য করা যাবে। এই জন্য সার্জিস, হাসনাত এদেরকে যতদিন আপনারা বুকে আগলে রাখবেন ততদিন বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন সব কটা ভারতের পেটে যাবে। ভারতের পেট থেকে যদি আপনারা বেরিয়ে আসতে চান, তাহলে ওদেরকে অচিরেই কমিটি থেকে বহিষ্কার করে পদবঞ্চিত। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও ফুটেজে মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্য ঘটে তার মধ্যে কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। শেখ হাসিনার চলে যাওয়াটা যেমন আপনার একটি অবিশ্বাস্যকর দৃশ্য ছিল, ঠিক তেমনি শেখ হাসিনার ফিরে আসাটাও কিন্তু অনেকটা অবিশ্বাস্য মনে হবে আপনার কাছে। আমি কেন বললাম এই কথাটি, এই কথাগুলোর মর্ম যদি বুঝতে হয় তাহলে সেটি শেখ হাসিনার বাণী থেকেই বুঝতে হবে। আন্দোলনের সময় যে বার্তাগুলো শেখ হাসিনা দিয়েছিল গণভবন থেকে, সে বার্তাগুলো আজকে কিন্তু আপনার অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। শেখ হাসিনা বলেছিল যে এই আন্দোলন কোটা বিরোধী কোনো আন্দোলন নয়, এখানে আপনার দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ ঢুকে ছাত্রদেরকে হত্যা করতেছে, যে আপনারা আপনাদের সন্তানদেরকে সেফটে নিয়ে যান, ছাত্ররা যেন, কোমলমতি শিক্ষার্থীরা যেন এই ফাঁদে পা না দেয়। কিন্তু ঠিকই এই কোমলমতি শিক্ষার্থীদেরকে আপনার মগজ ধুলাই করে ফেলেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেটি কিভাবে? যেমন আপনার বলা হয়েছে যে এমুক জায়গায় গণহত্যা চলতেছে, এমুক বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলতেছে, এরকম গুজব কিন্তু অনলাইনের মাধ্যমে ছড়ানো হয়। তখন কিন্তু আপনার ছাত্ররা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, এবং কি এমনও ছাত্রদের মোবাইলে মেসেজ পাঠানো হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি স্টুডেন্টদের ফোনে মেসেজ পাঠানো হয়েছে, যদি এই আন্দোলনে যোগ না দেয় তাহলে তাদের আইডি বাতিল করে দিবে। এরকম অনেক মেসেজ কিন্তু ছাত্রদের ফোনে এসেছে। অনেকে আপনার দায়বদ্ধতা থেকে গিয়েছে, অনেকে আপনার তাদের আইডি বাঁচাতে গিয়েছে। যেমন তারেক বলছে না যে লক্ষ লক্ষ ভুয়া আইডি কার্ড বানিয়ে তারপর ছাত্রদেরকে রাস্তায় নামাইছে, আসলে এটিই ছিল মূল ষড়যন্ত্র। এবং কি এই ষড়যন্ত্রের মাধ্যমেই কিন্তু একটি আপনার বৈধ প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত করা হয়, কিন্তু আসলে সেটি ক্ষমতাচ্যুত নয়। শেখ হাসিনা যে আপনার ভারতে চলে গেছে, এখন যে শুধু বলতেছে যে শেখ হাসিনাকে আমরা ফেরত চাই, ভারত কেন ফেরত দিবে? এটা আমার আপনার প্রশ্ন, সাধারণ জনগণের প্রশ্ন। শেখ হাসিনাকে ভারত কারা রেখে আসছে? বাংলাদেশের সেনাপ্রধান, উনি তো বাংলাদেশ থেকে উনাকে ভারতে পাঠিয়েছে সেফ এক্সিটে। এবং কি এই কথা আমরা পরে শুনেছি, উনি কিন্তু প্রথমে এই কথা বলেনি। তার মানে ওই 5 তারিখে দুই দেশের সেনাপ্রধানেরই আপনার তাদের যোগাযোগ রক্ষা ছিল, তারা আপনার যোগাযোগ রক্ষা করেছে এই সময়টাতে। তার মানে তাদের যোগ সাজেছে বা তাদের প্ল্যানেই শেখ হাসিনা কিন্তু ভারতে যায়। আর শেখ হাসিনা যদি ভারতে না যাইতো তাহলে আজকে আন্দোলনের এত মাস পরে মানুষের ভুল কিন্তু ভাঙতো না, মানুষ কিন্তু ভাবতো যে শেখ হাসিনা ঠিকই মানুষ মারছে। কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে মৃতের সংখ্যা বলা হচ্ছে যে প্রায় 1500 মারা গেছে, সেটি আপনার 700-র মধ্যে ইতিমধ্যে দাঁড়িয়েছে। কয়েকদিন পর এটা আরো অনেক কমবে। তার মানে কি অনেক মৃতের সংখ্যা দেখানো হয়েছে যারা আপনার ডায়রিয়া কলেরায় মারা গেছে, সেগুলো আপনার এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে শুধু মামলা বাণিজ্য এবং কি দান্দা করার জন্য। আসলে সব আস্তে আস্তে সত্যতা কিন্তু বেরিয়ে আসতেছে। এবং আমি কেন বললাম যে শেখ হাসিনার আশাটাও অনেকের কাছে সারপ্রাইজ হবে। কিভাবে হবে? উনি বর্তমান বাংলাদেশের সংবিধান অনুযায়ী বৈধ প্রধানমন্ত্রী, ওনার কোনো রিজাইন পেপার নেই, উনি যে রিজাইন করেছে সেটিও নেই। উনি যদি 5 তারিখে রিজাইনও করতেন, তারপরও দেশের সংবিধান অনুযায়ী যেহেতু তারা এক দফা দিয়েছিল, উনি যদি ওই দিন রিজাইন করতেন তারপরও ওনার কাছে 3 মাস সময় থাকতো। 3 মাসের ভিতরে একটি নির্বাচিত সরকারের কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করে তারপর উনি বিদায় নিত অথবা উনি রাজনীতি থেকে অব্যাহতি নিত। কিন্তু এগুলো কিছুই কিন্তু করা হয়নি। বিপ্লব আরো অনেক দেশে হয়। আপনি যদি বলেন যে বাশার আল আসাদের তুলনা যদি শেখ হাসিনার সাথে যান, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। বাশার আল আসাদ কিন্তু ঠিকই তার পরিবার নিয়ে 58 বছর ক্ষমতা চালাইছে, শেখ হাসিনা চালাইছে জীবনেও না। তারা 21 বছরের উপরে আপনার ক্ষমতার বাইরেই ছিল। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে হত্যার পরে 21 বছর তারা ক্ষমতার বাইরে ছিল, গোটা পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি কি এখনো আপনার জ্ঞান কি একটুও বাঁধে না
যে শেখ হাসিনা যদি চাইতো ওই সময় চাইলে গোটা বাংলাদেশ থেকে কয়েক লক্ষ নেতাকর্মী ঢাকায় নিয়ে উপস্থিত রেখে পাহারা বসিয়ে কিন্তু এই আন্দোলন প্রতিহত করতে পারতো। কিন্তু শেখ হাসিনা জানতে চায় যে এই দেশ বিরোধী ষড়যন্ত্রে কারা লিপ্ত, কারা এই ষড়যন্ত্রগুলো করতেছে। এই উন্নয়নের ধারাগুলো অব্যাহত থাকার কারণে অনেকের আপনার গা জ্বলে উঠতেছে। এই দুর্নীতি, সেই দুর্নীতি, পদ্মা সেতু দুর্নীতি। এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা কি দেখছেন? একটি দুর্নীতির প্রমাণ এনে সেটি সঠিকভাবে প্রমাণ করতে পেরেছে? এখনো পর্যন্ত কিন্তু করতে পারেনি। তার মানে এটাও বলবো না যে আওয়ামী লীগ একদম দোয়া তুলসী পাতা। তাদের ক্যাবিনেটের অনেকেই আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। এটা আমরা আগেও বলেছিলাম যে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে। তারা দলের ইমেজ নষ্ট করতেছে, তাদেরকে বিচারের মুখোমুখি আনতে হবে। শেখ হাসিনা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছিল, কিন্তু সেই সময় আর পায়নি। এখন অনেকে বলবেন শেখ পরিবার তো দুর্নীতি করছে। এখন পর্যন্ত যদি করে থাকে আপনারা প্রমাণ দেন, বিচার করেন, সমস্যা নাই। এখন পর্যন্ত কি সেই প্রমাণ দিতে পারছেন? এখনো টিকাইতে পারেন নাই। শেখ হাসিনা চ্যালেঞ্জ ছুড়ে দিছে যে আমার একটি প্রজেক্ট থেকে দুর্নীতি বের করে দেখাক। অনেক সাংবাদিকরা বলে যে আমরা ব্যক্তিগতভাবে বিলিভ করি যে শেখ হাসিনা দুর্নীতি পরায়ণ না, কিন্তু তার ইয়াতে যারা ছিল ক্যাবিনেটে তারা অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আন্দোলনটি হয়েছে এগুলোর ফলাফল এই দেশের জনগণ কি পাইছে? কিছু পাইছে? পায় নাই। তার মানে শেখ হাসিনা দেখবেন যে বৈধভাবে এসে আপনার ক্ষমতা গ্রহণ করবে, এটা আপনি ধরে রাখতে পারেন। আর যদি না হয় তাহলে বাংলাদেশে একটি নির্বাচন দিতেই হবে। দেখবেন ওই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল পরিমাণ সিট সারা বাংলাদেশ থেকে তারা পাবে। তার মানে তাদেরকে মাইনাস করার কিন্তু সুযোগ বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশে থেকে যদি কোনো দল করে তাহলে সেটি তাদের দুঃস্বপ্নে পরিণত হবে। আওয়ামী লীগকে সাথে নিয়েই নির্বাচনে যেতে হবে। আওয়ামী লীগ যদি নির্বাচনে না যায় তাহলে এই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতাও কিন্তু বাংলাদেশের মাটিতে হবে না। এটাই সত্য কথা দিন শেষে। মানে অনেকেই তো লাফালাফি করতেছেন না যে ক্ষমতায় চলে আসছি, আইসা পড়ছি, এই তো। এগুলো স্বপ্ন বাদ দেন, এখনো সময় আছে। ক্ষমতা বহুত দূরে, দেখেন সামনের দেশের পরিস্থিতি কি হয়, তখনই বুঝতে পারবেন। এখন তো মানুষ বলে না যে আমরা আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাকে চাই। কেন বলে? মানুষ শেখ হাসিনার শাসন আমল দেখছে, মানুষ নিরাপত্তা পেয়েছিল। শেখ হাসিনা যাকে ধরার কাম তাকেই ধরছে, কিন্তু দেশের জনগণ নিরাপদে ছিল। এটাই সত্য কথা। এই দেশের জনগণ নিরাপদে ছিল। এখন কই আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায়? মানুষের বাড়িতে ডাকাতি হচ্ছে, রাস্তায় ছিনতাই হচ্ছে, দৈনিক মানুষ হত্যা করতেছে, গাছের সাথে লাশ ঝুলিয়ে রাখতেছে, থানায় আপনার মানুষ মারতেছে। কেন এগুলো? এই বাংলাদেশ চাওয়ার জন্য কি আপনারা এই লাল স্বাধীনতা আনছেন? লাল স্বাধীনতা কিন্তু শেষ, ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। এগুলো শেষ। এগুলো যদি মনে রাখেন তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন, আমি মনে করি। এখনো সামনে দেখতে থাকেন দেশের পরিস্থিতি কি হয়। বলতেছেন না শেখ হাসিনার যাওয়াটা যেমন একটা সারপ্রাইজ ছিল, শেখ হাসিনার এই বাংলা যে ইউনূসের এই অবৈধ সরকার, এই সরকারকে চলে যেতে হবে এবং একটি তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন হতে হবে। তো অনেকেই প্রশ্ন করেছেন যে আমি তো এতদিন তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে ছিলাম, এখন কেন আমি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলছি? একই প্রশ্ন আমি তাদেরকেও করতে পারি যে আপনারা যারা এতদিন এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে এত কথা বলেছেন, আমাদেরকে বিভিন্নভাবে দোষারোপ করেছেন, আপনারা কেন আজকে তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে কথা বলছেন? সো এইভাবে পাল্টাপাল্টি প্রশ্ন করে আসলে লাভ নাই, তাহলে আমরা কোনো সমাধানে যেতে পারবো না। কিন্তু আমি কেন তত্ত্বাবধায়ক সরকার চেয়েছি সেটার পক্ষে আমার ব্যাখ্যাটি আমি দিই। আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলাম 2011 সালে আওয়ামী লীগ সরকারের অধীনে, তখন একটা নির্বাচিত সংসদীয় গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সেটি বাতিল হয়েছিল। এবং যেহেতু সেটি সংবিধান থেকে চলে গিয়েছিল, যার ফলে আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলি করেছিলাম। কিন্তু আজকে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সেই বিধানটি আবার ফিরিয়ে আনা হয়েছে। আপনারা জানেন যে আমাদের সরকারের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানে যে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল সেটিকে কিন্তু বাতিল করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। এবং হাইকোর্টের বেঞ্চটি বাতিল করার ফলে এই মুহূর্তে সংবিধানে কিন্তু আবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। কাজে আমরা যখন তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে কথা বলেছি, সেটা বলেছি তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচিত সংসদের মাধ্যমে বাতিল করার পরে। এবং তখন আমাদের একটা জাস্টিফিকেশন ছিল, একটা নির্বাচিত সরকার আছে দেশে, তার অধীনে নির্বাচন হবে, আমরা তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে যেতে চাই না। কারণ এত ব্যাখ্যা আমি এখন যেতে চাই না, আমরা সবসময় সেই ব্যাখ্যাগুলো দিয়েছি। কিন্তু বর্তমানে কিন্তু দেশে কোনো নির্বাচিত সরকার নেই, একটা অবৈধ সরকার আছে। এক। দুই হচ্ছে যে হাইকোর্টের একটি রুলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারটি আবার ফিরে এসেছে এখন সংবিধানে। অনেকে হয়তো বলবেন, অনেক আইনজীবীরা বলছেন যে না, তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে এই বিধানটি বাতিল করে অ্যাপেলেট ডিভিশনের একটা রায় ছিল 2011 সালে 10 মে। কাজেই অ্যাপেলেট ডিভিশনে এই রায়টি যেহেতু এটাকে বাতিল করে দিয়েছে, কাজেই তত্ত্বাবধায়ক সরকারটি এখনো সংবিধানে ফিরে আসেনি। পঞ্চদশ সংশোধনী সেই বিষয়গুলি বাতিল করা হলেও এটি ফিরে আসেনি। কিন্তু আমার বক্তব্য এখানে একটু ভিন্ন। সেটি হচ্ছে যে অ্যাপেলেট ডিভিশনের যে রায়টি আছে
তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে যে রায়টি দিয়েছিল সেই রায়ের উপরে কিন্তু একটা রিভিউ পিটিশন করা আছে এবং সেই রিভিউ পিটিশন কিন্তু শুনানির অপেক্ষায় আছে। অর্থাৎ এটি কিন্তু সাবজুডিস, এটা কিন্তু নিষ্পন্ন নয়, নিষ্পত্তি হয়নি। কাজে এটা যখন নিষ্পত্তি হবে তখন দুটো হতে পারে, অ্যাপেলেট ডিভিশনের রায়টি আপহোল্ড হতে পারে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার চলে গেল, অথবা রিভিউ পিটিশনে আবেদনকারী যারা তাদের পক্ষে সিদ্ধান্ত চলে আসতে পারে, সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার আবার অ্যাপেলেট ডিভিশনের রায়ের রিভিউয়ের ক্ষেত্রেও ফিরে চলে আসলো। কিন্তু এখন পর্যন্ত সেটি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত হাইকোর্ট বেঞ্চের যে রুলটি এসছে তার ফলে তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে সংবিধানে আছে। যেহেতু এটি এই মুহূর্তে সংবিধানে আছে সেই কারণে আমি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছি, এবং যেহেতু এই মুহূর্তে একটি নির্বাচিত সরকার নেই এবং একটি অবৈধ সরকার আছে, কাজে সেই ক্ষেত্রে আমি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছি। কাজে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যারা এতদিন গলা ফাটিয়েছেন, ফেনা তুলে ফেলেছেন মুখে তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বলে, তাদের আজকে এত সমস্যা হচ্ছে কেন? আপনারাও তো আমার সাথে সুর মিলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চাওয়া উচিত, এতদিন ধরে চেয়েছেন, এখন কেন চাচ্ছেন না? আপনারা কেন আপনাদের পজিশন বদলে ফেললেন? তো আমার কথা হলো যে আমরা যদি পাল্টাপাল্টি করতে থাকি তাহলে আমরা কোনো সমাধানে যাব না। আমাদের সত্যিকার অর্থে একটি নির্বাচন প্রয়োজন এবং সেই নির্বাচনে আমাদের একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং সেই সরকার কে একটা পরিবেশ তৈরি করতে হবে সবার জন্য সমান সুযোগ দেওয়ার। সেই কথাটি কিন্তু আপনারা এতদিন বলে আসছেন, এখন এত কথা বলে আসছেন, এখন সেটা তো সুর পরিবর্তন করে ফেললে হবে না। এই মুহূর্তে ইউনূসের সরকার কি সরকার? এই সরকার তো আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে জেলে ভরে রেখেছে এবং জিহাদিস যারা মৌলবাদীদেরকে এবং জঙ্গিদেরকে ছেড়ে দিচ্ছে, সবচেয়ে বড় বড় সন্ত্রাসী ক্রিমিনালদের ছেড়ে দিচ্ছে, এবং গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর এক ধরনের অত্যাচার জুলুম চলছে, এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যারা আছে গণমাধ্যম থেকে শুরু করে সবার উপর অত্যাচার জুলুম চলছে। এইভাবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে? কাজে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের কথা বলে যারা এতদিন মুখে ফেনা তুলে ফেলেছেন, আমাদেরকে বিভিন্নভাবে দোষ দেওয়ার চেষ্টা করেছেন, আজকে তারা তাদের আসল ক্যারেক্টারটা দেখাচ্ছেন। এখানে আমরা বুঝে যাচ্ছি যে আসলে আপনারা গণতন্ত্রের পক্ষে আপনাদের অঙ্গীকার বা কমিটমেন্ট আসলে কতটুকু ছিল আর কতটুকু মুখে মুখে বলতেন। তো এখন আমি যেটা মনে করি, এই সবকিছু বাদ দিয়ে আমাদের একটা সত্যিকার অর্থে একটা এগ্রিমেন্টে যেতে হবে। সেই এগ্রিমেন্টটা হচ্ছে জনগণের জায়গা থেকে সত্যিকার অর্থে যাতে জনগণ ভোট দিয়ে একটি সংসদ নির্বাচন করতে পারে সেই নির্বাচনের ব্যবস্থা করা, এবং সেটি এই নির্বাচন শুধু নয়, অনাগত কালে যত নির্বাচন হবে সকল নির্বাচন যেন সব ধরনের বিতর্ক ঊর্ধ্বে থেকে হতে পারে, এরকম একটি এগ্রিমেন্টে আমাদের আসলে পৌঁছানো দরকার। গত 15.5 বছরে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আপনারা অনেক বিতর্ক তুলতে পারবেন, সেই বিতর্ককে জাস্টিফাই করার জন্য আমি তার আগের কথা বলতে পারবো। তার আগের কথা বললে আপনারা আরো আগের কথা বলতে পারবেন, কারণ এই বিতর্কের মধ্যে যদি আমরা জড়িয়ে যাই সেখান থেকে বের হওয়া খুব দুরূহ। আমি মনে করি আগামী দিনের জন্য আমাদের সামনের দিকে দেখা উচিত এবং একটা সুষ্ঠু সমাধানে আসা উচিত। এবং আরেকটি কারণে তত্ত্বাবধায়ক সরকার দরকার, শুধুমাত্র এই জন্য নয় যে ইউনূসের সরকার একটা অবৈধ সরকার। ইউনূসের এই সরকারের সাথে এই ছাত্র সংগঠন, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্র সংগঠন, তারা যুক্ত এবং তারাই নাকি ইউনূসকে নিয়োগ দিয়েছে, এবং এরা আবার নিজেরও একটি দল গঠন করছে যাদেরকে কিংস পার্টি বলা হচ্ছে, এবং দল গঠন করে তারাও নাকি নির্বাচনে পার্টিসিপেট করবে। তাহলে এই সরকার কিন্তু আর নির্দলীয় সরকার থাকলো না, অবৈধ তো বটেই, এটা আবার দলীয় সরকারও হয়ে গেল। তাহলে আপনারা যারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এতদিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছেন, এই দাবি তো আপনাদেরই তোলা উচিত সবার আগে। কাজে আমাকে প্রশ্ন না করে যে আপনি এতদিন এটা বিরোধিতা করেছেন এখন কেন চাচ্ছেন, আপনি নিজেও চান, কারণ আপনি তো এতদিন চেয়েছেন, আপনি কেন এখন এটা বিরোধিতা করছেন? কাজে এই প্রশ্ন তুলেন না। আমার ব্যাখ্যা আছে আমার কাছে। আমরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলাম এবং বাতিল করার পরে যখন এটি সংবিধানে ছিল না, তারপর থেকে আমরা তত্ত্বাবধায়কের সরকারের বিরোধিতা করেছি। বাট এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে আছে, কাজেই এখন আমরা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছি। এছাড়াও আমাদের সময় আমরা ছিলাম নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে। আর এখন যে সরকার আছে এটা তো নির্বাচিত না, তো অবৈধ সরকার, অসাংবিধানিক সরকার। কাজে এখন তো আরো জরুরি হয়ে পড়েছে কেন একটি তত্ত্বাবধায়ক সরকার আসা দরকার, কারণ তত্ত্বাবধায়ক সরকারটি কিন্তু এখন আবার একটি সাংবিধানিক সরকার হবে, কারণ সংবিধানে সেই বিধানটি আবার চলে এসেছে বলে। আশা করি আমি এই বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। কাজে এই ধরনের বিতর্কে এসেন না। ডোন্ট কাম ব্যাক এন্ড আস্ক মি আপনি তো বিরোধিতা করেছেন, এখন কেন আপনি চাচ্ছেন? ভাই, আপনি এতদিন চেয়েছেন, আপনি কেন বিরোধিতা করছেন এখন? সো ইউ আর অলসো হ্যাভিং আ hypocritical position there. Okay, I am not, because আমি এখানে সংবিধান অনুযায়ী কথা বলছি, সংবিধানের ভিত্তিতে আমি এগোতে চাচ্ছি, এবং একটা অসাংবিধানিক অবৈধ সরকারের বিপক্ষে একটা সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের কথা বলে আপনারা এতদিন মুখে ফেনা তুলে ফেলেছেন, জনগণের ভোটাধিকারের কথা বলে মুখে ফেনা তুলে ফেলেছেন, তাহলে আজকে কেন দ্বিমত হচ্ছে? জনগণের ভোটাধিকারের কথাই তো বলছি। আমরা তো বলছি না যে আমরা আবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে, আমরা বলছি জনগণ ভোটাধিকার প্রয়োগ করুক, সংসদ নির্বাচিত হোক, সেই সংসদে যারা সংখ্যাগরিষ্ঠ তারা
সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করবে। যারা সংখ্যাগরিষ্ঠ নয় তারা বিরোধী দলে থাকবে, জনগণের ম্যান্ডেট নিয়ে যে সংসদ, সেই সংসদ সংস্কারগুলো করবে। তো পরিষ্কার কথা, এখানে তো কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো জায়গা নেই। আগামী দিনে যদি তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবগুলো ভিডিও পরিষ্ঠা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কি বলছেন মাওলানা মিজানুর রহমান আজহারী, তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।